আসসালামু আলাইকুম। এইচএসসি মডেল টেস্ট 2021 প্রোগ্রামের ফিজিক্স সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সাম P104 এর সলভ ক্লাসটা শুরু করব। তাহলে আমরা প্রথমে এমসিকিউ অংশটা দিয়ে সলভ শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে 1 নম্বর এমসিকিউটা দেখি, একটু জুম করে নেই। 1 নম্বর এমসিকিউ প্রশ্নটা পড়েন, কি বলছে। একটি চাকার জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কয়ার, এটি মিনিটে 30 বার ঘুরলে এর কৌণিক ভরবেগ কত হবে। আচ্ছা, এটা জড়তার ভ্রামক দেওয়া আছে আর মিনিটে কতবার ঘুরে সেটা বলে দিছে, জড়তার ভ্রামক বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখেন, আমরা জানি যে কৌণিক ভরবেগ L = I ওমেগা, ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে, একটা চাকা, ওকে, জড়তার ভ্রামক দেওয়া আছে। ওমেগার মান কিভাবে জানবো আমরা, ওমেগা = আমরা জানি 2n পাই ডিভাইডেড বাই টি। হ্যাঁ, আই এর মান দেওয়া আছে, সময়ের মান কত দেওয়া আছে, মিনিট 60, তাই না। এন এর মান দেওয়া আছে, তাহলে 2 × 30 পাই ডিভাইডেড বাই 60, 30 দুগুণে 60, 60 কাটা পাই 2 পাই। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 2 পাই। অ্যান্সার হবে গিয়ে খ। পরের প্রশ্ন কি বলছে, 2 নাম্বার বলছে বলের ভ্রামকের একক। বলের ভ্রামক মানে হচ্ছে টর্ক, টর্কের একক হবে নিউটন মিটার, ঠিক আছে। পরে 3 নাম্বার প্রশ্ন কি বলছে, আধা কেজির একটি বস্তু 3.14 সেকেন্ড সময়ে 10 রেভলিউশন পরিমাণ ঘুরতে পারে, এর ঘূর্ণন পথের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে কেন্দ্রমুখী বল কত। আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্নে আমাদেরকে কেন্দ্রমুখী বল বের করতে বলছে, ঠিক আছে। কেন্দ্রমুখী বল = আমরা লিখতে পারি m ওমেগা স্কয়ার আর, বস্তুটার ভর দেওয়া আছে। হ্যাঁ, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগটার মান ঠিক দেওয়া নাই। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কৌণিক বেগটা বের করতে হবে। কৌণিক বেগ কীভাবে বের করব, দেখেন এখানে বলে দিছে যে 3.14 সেকেন্ড সময়ে 10 রেভলিউশন পরিমাণ ঘুরতে পারে। তাহলে এমটা রাখেন, এই আমরা এই ওমেগাকে কি লিখতে পারবো, 2n পাই ডিভাইডেড বাই টি, তার উপর আছে স্কয়ার, সাথে আছে আর। এম এর মান দেওয়া আছে কত, এম এর মান দেওয়া আছে হাফ কেজি, আধা কেজি। হ্যাঁ, আর রেভলিউশন মানে কি, রেভলিউশন মানে প্রতি ঘূর্ণন, একটা ঘূর্ণনকে 1 রেভলিউশন বলে। তাহলে এখানে সে কতবার ঘুরতে পারে, 10 বার ঘুরতে পারে, ঠিক আছে। তাহলে এন এর মান কত বসাবেন, এন এর মান বসাবেন 10। ওকে, সাথে আছে কত, সাথে আছে 2 পাই। সময় কত দেওয়া আছে, 3.14 সেকেন্ড। ওকে, মানে পাইয়ের মানের সমান, এটার উপর আছে স্কয়ার, সাথে আছে কত, সাথে আছে আর। আচ্ছা, আর এর মান দেওয়া আছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 0.1। ওকে, তাহলে এবার কি করবেন, হিসাব করবেন। হিসাব করলে কত হবে দেখেন, 3.14 আর পাই কাটা যাবে, তাহলে এখানে থাকবে কত, 2 × 10 মানে 20, 20 স্কয়ার মানে 400, তাহলে হাফ × 400 × 0.1, তাহলে কত হবে এখানে দেখেন 20। তাহলে আমাদের অপশনে কি 20 আছে, হ্যাঁ অপশনে 20 আছে, 2 জায়গায় আছে। তাহলে অ্যান্সার আসলে কোনটা হবে, দেখেন কি বের করতে বলছে আপনাকে, কেন্দ্রমুখী বল কত, কেন্দ্রমুখী বলের একক কি, নিউটন। আচ্ছা, নিউটন কোথায় আছে দেখেন তো, নিউটন কোথাও নেই। কিন্তু দেখেন আমরা নিউটনকে যদি ভাঙলে পাই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে গিয়ে গ, 20 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলছে যে বলের ঘাত হোয়াট, বলের ঘাত কোনটা। বলের ঘাতকে আমরা জানি যে দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটা বলের ঘাত, ঠিক আছে। আবার বলের ঘাতের সংজ্ঞাটা কি, সংজ্ঞা হচ্ছে যে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। তাহলে বল এবং বলের ক্রিয়াকাল গুণ করছি, সুতরাং এটা ঘাত বল। ওকে, তারপর আছে ডেল পি, আমরা জানি বলের ঘাত = ভরবেগের পরিবর্তন, ঠিক আছে, এই জিনিসটা আমরা জানি। সুতরাং ডেল পি মানে কি, ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত কোনটা হবে, সবগুলোই হবে। ওকে, পরে 5 নম্বর প্রশ্ন কি বলছে, একটি মোটা দড়িকে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হচ্ছে, এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে প্রতি মিনিটে কয়বার ঘুরবে। আচ্ছা, আমরা কি করতেছি, একটা দড়িকে ঘোরাচ্ছি
প্রতি সেকেন্ডে 5 বার, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি প্রতি মিনিটে কতবার ঘুরবে? আচ্ছা, কত নাম্বার প্রশ্ন? 5 নাম্বার। তাহলে আমরা কিভাবে করবো এটা দেখেন। এখানে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? I1 ω1 ইকুয়ালস টু I2 ω2। তাহলে এখন দেখেন I1 এটাকে আমরা কি লিখবো? mR1 স্কোয়ার, সাথে আছে ω1। ω1 মানে কি? 2n1 পাই ডিভাইডেড বাই t1। I2 মানে হবে mR2 স্কোয়ার। ω2 এটাকে আমরা লিখতে পারবো 2n2 পাই ডিভাইডেড বাই t2। আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে যে প্রতি মিনিটে কতবার ঘুরবে। ওকে, তাহলে t1 এটা হচ্ছে 1 সেকেন্ড। কিভাবে? কারণ আমাকে দেন প্রথমে বলে দিছিল যে একটা মোটা দড়িকে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে সময় ছিল 1 সেকেন্ড আর কতবার ঘুরতেছিল? 5 বার। এরপর বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, মানে ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে। আগে ব্যাসার্ধ যা ছিল এটা হবে তার দ্বিগুণ। ওকে, তাহলে এখন দেখেন আমরা যদি এখানে ক্যালকুলেট করি আর চলে যাবে, হ্যাঁ, কারণ দড়ি তো ওইটাই আছে, দড়ির ভরতার আর চেঞ্জ হবে না। তাহলে চলে যাবে, R1 স্কোয়ারটা রেখে দিলাম। তাহলে 2 পাই এটাও চলে যাবে, n1 বাই t1 থাকবে। এখানে R2 স্কোয়ারটা রাখেন, এখানে n2 বাই t2 থাকবে। আচ্ছা, তাহলে কত হয় সেটা পরে দেখবো, আগে সব কিছুর মান বসান। R1 স্কোয়ার, n1 এর মান দেওয়া আছে 5, t1 1 সেকেন্ড, R2 এর মান হবে 2R1 তার স্কোয়ার, n2 এর মান বের করতে হবে, t2 এর মান হচ্ছে 60। ওকে, তাহলে দেখেন এখান থেকে একটা R1 স্কোয়ার, একটা R1 স্কোয়ার চলে যাবে, এখান থাকবে 5, এটা এই পাশে চলে আসবে, 5 6 300, পরোটাকে 4 দিয়ে ভাগ করবেন, n2 এর মান আসবে 75। তাহলে আমাদের 5-এর অ্যান্সার কত? 5-এর অ্যান্সার হচ্ছে ক, 75। এবার 6 নম্বর প্রশ্ন কি বলছে? বাম হাতে একটি লাটিম ঘুরানো হলে তার কৌণিক ভরবেগের দিক কোন দিকে হবে? আমরা জানি বাম হাতে যদি একটা লাটিম যদি আমরা ডান হাতে ঘুরাই, ডান হাতে লাটিম ঘুরাইলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তার কৌণিক বেগের দিক, কৌণিক ভরবেগের দিক সেটা হবে উপরের দিকে বা বাহিরের দিকে। যদি বাঁ হাতে কোনো লাটিম ঘোরানো হয় সেটা ক্লকওয়াইজ ঘোরে। ওকে, আর ক্লকওয়াইজ যদি কোনো কিছু ঘোরে তখন তার কৌণিক বেগ বা কৌণিক ভরবেগের দিক হয় নিচের দিকে। তাহলে বাম হাতে লাটিম ঘোরানো হইলে তার কৌণিক ভরবেগের দিক কোন দিকে হবে? নিচের দিকে। 7 নম্বর প্রশ্ন কি বলছে? কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকার শর্ত কোনটি? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে এরকম যে কোনো বস্তুর উপর বাহ্যিক টর্ক 0 হলে তার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে বাহ্যিক টর্ক 0 আছে কোথায়? টর্ক 0, এই যে এটা গ। পরে 8 নম্বর প্রশ্ন কি বলছে? একটি নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ ও ভর যথাক্রমে 20 সেন্টিমিটার ও 4 কেজি। একে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিজ অক্ষের সাপেক্ষে ঘুরাতে কত টর্ক দিতে হবে? আচ্ছা, একটা নিরেট সিলিন্ডারের কথা বলছে, এটার ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এটাকে ঘুরাইতে হবে। কিভাবে ঘুরাবেন? নিজ অক্ষের সাপেক্ষে ঘুরাবেন। নিজ অক্ষ তো বুঝছেন কোনটা? একদম সিলিন্ডারের একদম মাঝ বরাবর, দৈর্ঘ্য বরাবর যে অক্ষটা আছে ওটা বরাবর যদি এত ত্বরণে ঘুরাইতে চান কত টর্ক দিতে হবে সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে এখন এটা আমরা কত নম্বর প্রশ্ন করতেছি? 8 নম্বর প্রশ্ন। ওকে, তাহলে 8 নম্বর প্রশ্ন টর্ক বের করতে বলছে। তাহলে টাউ ইজ ইকুয়ালস টু আমরা জানি আই আলফা, ঠিক আছে? আই আলফার মান দেওয়া আছে। আই কিভাবে লিখবো? একটা সিলিন্ডার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরলে তার জড়তার ভ্রামক হবে হাফ mr স্কোয়ার, সাথে আছে আলফা। তাহলে দেখেন হাফ, ভর দেওয়া আছে 4 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার, তাই না? 20 সেন্টিমিটার, তাহলে হবে 0.2 স্কোয়ার, আলফা দেওয়া আছে 2। এটা যদি আপনি হিসাব করেন আপনি পাবেন 0.16, হ্যাঁ, কেজি, সরি, নিউটন মিটার। ওকে, আর 0.16 মানে 1.6 ইন্টু 10⁻⁻1 নিউটন মিটার। ওকে, তাহলে আমাদের এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে গ, 1.6 ইন্টু 10⁻⁻1। ওকে, পরের প্রশ্ন কি বলছে? একটি পানি ভর্তি বালতিকে 4.9 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে উলম্ব তলে সর্বনিম্ন কত বেগে ঘোরালে পানি পড়বে না? আচ্ছা, একটা পানি ভর্তি বালতিকে ঘোরানোর কথা বলছে, উলম্ব তল বরাবর ঘুরাইতে হবে। হ্যাঁ, 9 নম্বর প্রশ্ন।
একটা পানি ভর্তি বালতিকে উলম্ব তলে ঘোরাবেন, মনে কর উলম্ব তল মানে কি উপরের নিচে ঘোরাবেন, হ্যাঁ এভাবে না, এভাবে ঘোরাবেন। আমরা জানি একটা বালতিকে যদি আপনি পানি বইরা, মনে করেন এটা একটা বালতি, খুব সুন্দর একটা বালতি, এটা হচ্ছে তার আংটা, এই আংটার লগে রশি বাইন্দা আপনি এভাবে ঘুরাইতেছেন চতুর্দিকে, যদি ঘুরান যখন বালতিটা উপরের দিকে উঠবে তখন এখান থেকে পানি পড়ে যাবে না, এখান থেকে কিন্তু পানি পড়ে যাবে। পানি কেন পড়ে যাবে? কারণ পানির একটা ওজন তারা নিচের দিকে টানতেছে। এখন আপনাকে বলছে যে কত বেগে ঘুরাইলে পানি পড়বে না। আচ্ছা, পানি কেন পড়বে না? কারণ হইল গিয়ে দেখেন, যখন আপনি বালতিটাকে ঘুরাইতেছেন তখন এই বরাবর পানির একটা কেন্দ্র বিমুখী বল আছে না, ওই কেন্দ্র বিমুখী বলের মানটা কত? mv²/r। যখন কেন্দ্র বিমুখী বল আর ওজনটা সমান হবে তখনই পানি পড়বে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো mg = mv²/r হলে পানি পড়বে না। এখান থেকে বেগটা বের করতে হবে। তাহলে দেখেন m চলে যাবে, বেগের মান আসবে √gr। তাহলে এবার সব কিছু বসায় দেন। জি এর মান হচ্ছে 9.8 এবং আর এর মান দেওয়া আছে 4.9 দেওয়া আছে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে 4.9। এটা যদি ক্যালকুলেট করেন তাহলে আপনি পাবেন 6.93 মিটার পার সেকেন্ড একটা বেগ পাবেন। তাহলে আমাদের অ্যান্সার হবে গিয়ে ঘ, 6.93 মিটার পার সেকেন্ড। ওকে, এরপর 10 নম্বর প্রশ্ন কি বলছে? একটি বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধ 1 মিটার, ঠিক আছে, এটা 100 মিটার। একটি বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধ 100 মিটার। ওই বাঁকের 4.9 মিটার প্রস্থের একটি রাস্তা দিয়ে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে চলে যেতে পারে। আচ্ছা, একটা বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে এবং ওই রাস্তার প্রস্থ দেওয়া আছে 4.9 এবং বলছে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে চলে যেতে পারে। আপনাকে জিজ্ঞেস করছে রাস্তার বাহিরের প্রান্ত কতটুকু উঁচু। আচ্ছা, রাস্তার বাহিরের প্রান্ত কতটুকু উঁচু এই জিনিসটা বের করার কিন্তু একটা ফর্মুলা আমরা জানি। ওকে, সেটা হচ্ছে গিয়ে h = x sin θ, যেখানে h মানে কতটুকু উঁচু সেটা, আর x মানে রাস্তার প্রস্থ, থেটা মানে হচ্ছে ব্যাংকিং কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে x এর মান দেওয়া আছে 5 মিটার, এটা পরেই লিখবো সাইন। আবার থেটা মানে কি? থেটা মানে হচ্ছে গিয়ে tan ইনভার্স v²/rg। ওকে, এটা আমরা জানি। তাহলে এখন ক্যালকুলেটরে সব বসাবেন। x এর মান দেওয়া আছে 5 মিটার, না 5 মিটার না, রাস্তার প্রস্থ 4.9 মিটার, রাস্তার প্রস্থ দেওয়া আছে 4.9 মিটার, বেগ দেওয়া আছে 10, বাকির ব্যাসার্ধ 100, 4.9 সাইন tan ইনভার্স 10 100 9.8। ক্যালকুলেটরে বসায়া ইকুয়ালস টু চাপ দেবেন 0.5 মিটার, এরকম একটা রেজাল্ট আসবে। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর কত হবে? ক, 0.5 মিটার। ওকে, 11 নম্বর প্রশ্ন কি বলছে? m ভরের একটি টেনিস বলের জন্য ইম্পালস এর মান 6m কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, ইম্পালস মানে কি? ইম্পালস মানে হচ্ছে গিয়ে বলের ঘাত, মানে যে বলের ঘাতের মান দেওয়া আছে 6m, ঠিক আছে, এটা 6 মিটার না, 6m কেজি মিটার পার সেকেন্ড। পরে বলছে বলটি কোনো দেয়ালে 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে কত বেগে ফিরে আসবে। আচ্ছা, একটা দেয়ালে একটা টেনিস বলকে নিক্ষেপ করা হয়েছে 4 মিটার পার সেকেন্ড বেগে, কত বেগে ফিরে আসবে সেটা বের করতে বলছে। আচ্ছা, যেহেতু বলের ঘাত দেওয়া আছে, 11 নম্বর প্রশ্ন, বলের ঘাত ইকুয়ালস টু আমরা জানি যে ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা এখান থেকে লিখবো যে ইজ ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন ডেল পি, মডুলাস দিলাম যাতে নেগেটিভ না আসে। ওকে, যেহেতু মান দেওয়া আছে, বলের ঘাতের মান দেওয়া আছে। আচ্ছা, তাহলে বলের ঘাতের মান দেওয়া আছে কত? আপনার 6m। হ্যাঁ, আর ডেল পি মানে কি? ডেল পি মানে হচ্ছে গিয়া mv - mu। ওকে, যেখানে ইউ মানে হচ্ছে আদিবেগ, আদিবেগ মানে যেই বেগে গেছে, আর ভি মানে যেই বেগে ফিরে আসছে। ওকে, এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, দেয়ালে আপনি একটা বেগে একটা দিকে মারছেন, জিনিসটাকে বলটাকে মারছেন, সেটা যদি আবার বিপরীত দিকে ফিরে আসে তাহলে এই বেগটাকে যদি আপনি পজিটিভ বলেন, এই বেগটাকে নেগেটিভ বলতে হবে, তাই না? তাহলে এখান থেকে দেখেন এমটা বাইরে নিয়ে আসবেন, এম বাইরে নিয়ে আসলে এম কাটা যাবে, এখানে থাকবে শুধু 6, আর এখানে কি থাকবে? মডুলাস ভি মাইনাস ইউ, ঠিক আছে। তাহলে এবার ভি এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে আমরা তার মানটা পাবো কি? মাইনাস ভি, আর মাইনাস ইউ এর মান কত?
ইউ কত বেগে গেছিলো, 4 মিটার পার সেকেন্ড বেগে গেছিলো, আর এখানে আছে 6। এখন দেখেন এখান থেকে যদি মাইনাসটা কমন নেন তাহলে মডুলাস সে মাইনাসটা নাকচ করে ফেলবে, এখানে থাকবে কত, v+4, তাহলে 6 ইজ ইকুয়ালস টু আসবে v+4। তাহলে এখান থেকে আপনি v এর মানটা পাবেন কত, 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওই বলটা 2 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসবে। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন দিয়ে আপনি কাজটা করতে পারেন, সহজ হিসাব। ওকে, এবার 12 নম্বর প্রশ্ন কি বলছে, ঘূর্ণনরত একটি কণার সঞ্চারপথের ব্যাসার্ধ 2i কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগ 4.5 জে, সরি সঞ্চারপথের ব্যাসার্ধ তো আর কেজি মিটার পার সেকেন্ড হয় না, একটু ভুল আছে এখানে, এককে একটু ভুল আছে, 2i মিটার হবে। হ্যাঁ, সমস্যা নেই, ব্যাসার্ধ যেহেতু বলা হয়েছে আপনারা বুঝছেন। তারপর কি বলছে, ও ভরবেগ 4.5 জে কেজি মিটার পার সেকেন্ড হলে কৌণিক ভরবেগের মান কোনটি, কৌণিক ভরবেগের মান বের করতে বলছে। আচ্ছা, একটা জিনিস আপনি খেয়াল করেন, এখানে যে সঞ্চারপথের ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে এটা একমাত্রিক একটা ভেক্টর, শুধু এক্স অক্ষ বরাবর আছে, যেহেতু আই আছে এখানে, এটাও কিন্তু একমাত্রিক একটা ভেক্টর, হ্যাঁ শুধু জে আছে। তাহলে এখানে কিন্তু আমাদের ওই কৌণিক ভরবেগ বের করার জন্য ক্রস গুণন করার প্রয়োজন নাই, আপনি শুধু এটা এই সংখ্যাটাতে এই সংখ্যাটাকে গুণ করে দেন তাহলেই হয়ে যাবে। একমাত্রিক থাকলে আপনি ডিরেক্ট গুণ করে দিতে পারেন। তাহলে দুইটা গুণ করলে কত হবে, 2 × 4.5 মানে 9। ওকে, তাহলে আমাদের ভরবেগের মান হবে 9। 9 কোথায় আছে, 9 কিন্তু দুইটা অপশনে আছে। তাহলে আপনি কোন অপশনটা দেখাবেন, খ দেখাবেন, কারণ কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর এখানে আছে কেজি মিটার পার সেকেন্ড, এটা কিন্তু রৈখিক বেগের একক, আমাকে কৌণিক ভরবেগ বের করতে বলছে। ওকে, তাহলে 12-এর অ্যান্সার হবে খ। 13 নম্বর প্রশ্ন কি বলছে, কৌণিক গতির ক্ষেত্রে নিচের কোনটি নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি, ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। কৌণিক গতির ক্ষেত্রে সেটা হবে এটা, হ্যাঁ, যে প্রযুক্ত ক্রিয়া টর্ক এবং প্রতিক্রিয়া টর্ক সমান ও বিপরীতমুখী। 14 নম্বর প্রশ্ন, বৃত্তাকার পথে গতিশীল কোনো একটি কণার ওমেগা স্কয়ার আর এর দিক কোন দিকে হবে। আচ্ছা, ওমেগা স্কয়ার আর এই জিনিসটা বলতে কি বোঝায়, ওমেগা স্কয়ার আর মানে হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্র বিমুখী ত্বরণ যেটাই বলেন, আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্রের দিকে কাজ করে। আরে আপনি বলছেন তো কেন্দ্রমুখী ত্বরণ, সুতরাং এটা কোন দিকে ক্রিয়া করবে, কেন্দ্রের দিকে, কেন্দ্রের বিপরীত দিকে কোনো অপশন এখানে নাই, সুতরাং এটাই। পরে 15 নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করছে, সংঘর্ষ কি সিলেবাসে আছে। না না না, সংঘর্ষ শর্ট সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, তাহলে অ্যান্সার হবে খ। ওকে, তাহলে দেখেন আমাদের এমসিকিউ প্রশ্নগুলো সব সলভ করা হয়ে গেল, এরপর আমরা সৃজনশীলে চলে যাব। আচ্ছা, এক নং সৃজনশীলটা একটু পড়ি, কি বলছে, একজন সার্কাসের খেলোয়াড় মাথার উপরে আনুভূমিক তলে কোনো বস্তুকে একটি দীর্ঘ সুতায় 90 সেন্টিমিটার দূরে বেঁধে প্রতি মিনিটে 100 বার ঘোরাচ্ছে। আচ্ছা, হঠাৎ করে ঘূর্ণায়মান বস্তুটির 1/3 খুলে পড়ে গেল। এতে খেলোয়াড় ভীত না হয়ে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা একই রাখার জন্য প্রয়োজন মতো সুতার দৈর্ঘ্য বাড়িয়ে দিল। আচ্ছা, ঘটনাটা খেয়াল করতে পারতেছেন আশা করি। একজন সার্কাসের খেলোয়াড় তার মাথার উপরে আনুভূমিক তলে একটা বস্তুকে ঘোরাচ্ছে, একটা দড়িতে বেঁধে, যে দড়ির দৈর্ঘ্য দেওয়া আছে 90 সেন্টিমিটার, সে বস্তুটাকে প্রতি মিনিটে 100 বার ঘোরাচ্ছে। ওই অবস্থায় কি হয়েছে, বস্তুটার 1/3 খুলে পড়ে গেছে। পরে ওই ঘূর্ণন সংখ্যা সেম রাখার জন্য খেলোয়াড় কী করছে, তার প্রয়োজন মতো সুতার দৈর্ঘ্যটা বাড়িয়ে দিছে, এর ফলে ঘূর্ণন আগের মতোই রয়ে গেছে, মানে এই ক্ষেত্রে কৌণিক ভরবেগ অপরিবর্তিত আছে। আচ্ছা, ক নাম্বার প্রশ্ন কি বলছে, মৌলিক বল কয়টি। আচ্ছা, আমরা জানি মৌলিক বল 4টি। খ নাম্বার, ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা সলিউশন শুরু করি। হ্যাঁ, ওকে, 1 নং প্রশ্নের উত্তরটা লেখা আছে, মৌলিক বল 4টি। পরে 2 নম্বর প্রশ্ন বলছিল যে কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো। আচ্ছা, সূত্রটা হচ্ছে এরকম, কোনো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। টর্ক যেদিকে ক্রিয়া করে কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। আমরা নিউটনের গতির যে দ্বিতীয় সূত্রটা পড়েছিলাম রৈখিক গতির ক্ষেত্রে, এটা হুবহু একই রকম, শুধু ভরবেগের জায়গায় কৌণিক ভরবেগ এবং বলের জায়গায় টর্ক বসায় দিবেন। তাহলে সূত্রটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে এইভাবে লেখা যায়, অর্থাৎ ডিএল ডিটি ইজ ইকুয়ালস টু টাউ, মানে সময়ের সাপেক্ষে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারটা হবে প্রযুক্ত টর্কের সমান। সমানুপাতিক ধ্রুবকের মানটা যদি আমরা 1 বসায় দিই তাহলে এইটা পাবো।
তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, সূত্রানুসারে বস্তুর উপর টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগের মান ও দিক অপরিবর্তিত থাকবে। তাহলে খেয়াল করেন, যদি বস্তুর উপর কোনো টর্ক প্রযুক্ত না হয় তাহলে টাউ এর মান হবে কত, 0। তাহলে আমরা কি পাবো, ডিএল বাই ডিটি ইজ ইকুয়ালস টু 0। তার মানে তখন এলটা হবে কনস্ট্যান্ট, যেহেতু এলকে ডিফারেন্সিয়েট করে আমরা 0 পাবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে কৌণিক ভরবেগ চেঞ্জ হবে না, অর্থাৎ কৌণিক ভরবেগের মান এবং দিক অপরিবর্তিত থাকবে। তাহলে দ্বিতীয় সূত্রটা এই জিনিসটাই নির্দেশ করে। ওকে, এবার গ নাম্বার প্রশ্ন কি বলছে খেয়াল করেন। গ নাম্বার প্রশ্নে বলছে যে বস্তুটির ভর কমে যাওয়ার পূর্বে এর কেন্দ্রমুখী ত্বরণ কত ছিল। ওই যে ঘূর্ণনরত অবস্থায় 1/3 খুলে পড়ে গেছিল না, তার আগে তার কৌণিক ত্বরণ কত ছিল, কেন্দ্রমুখী ত্বরণ কত ছিল সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে দেখেন, আমরা কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা জানি, AC ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, আচ্ছা এখানে ওমেগা মানে কি, কৌণিক বেগ। কৌণিক বেগ কীভাবে বের করবো, এভাবে 2n পাই ডিভাইডেড বাই টি, এটার স্কোয়ার, সাথে আছে ব্যাসার্ধ আর। ওকে, তাহলে দেখেন ওখানে ঘটনাটা কি ছিল, ঘটনাটা ছিল যে সুতায় 90 সেন্টিমিটার দূরত্বে বেঁধে প্রতি মিনিটে 100 বার ঘোরাচ্ছিল। ওকে, তাহলে আমরা এই ইনফরমেশন থেকে তার কৌণিক বেগটা লিখতে পারবো 2 ইন্টু 100 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই সময় কত, প্রতি মিনিট বলছে, তাহলে 60 সেকেন্ড। এটার উপর আছে স্কোয়ার, আর আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে সুতার দৈর্ঘ্য কত হবে 0.9। এবার যদি এটা আপনি হিসাব করেন তাহলে এখান থেকে এই কৌণিক ত্বরণের মানটা পেয়ে যাবেন, এবং এটার একক হবে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু কৌণিক ত্বরণ না, কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটা কেন্দ্রমুখী ত্বরণ, এটার একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হবে কি অ্যান্সার। আচ্ছা, তাহলে ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে, কি বলছে দেখেন, খেলোয়াড় সুতার দৈর্ঘ্যের কি পরিবর্তন এনেছিল, গাণিতিক বিশ্লেষণ দাও। আচ্ছা, ওই যে কৌণিক ভরবেগ সেম রাখার জন্য, অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা অপরিবর্তিত রাখার জন্য সে সুতার দৈর্ঘ্য বাড়ায় দিছিল না, সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব, দেখেন ঘ নাম্বার লেখা আছে, যেহেতু সার্কাস খেলোয়াড় প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা অপরিবর্তিত রেখেছে সেহেতু বস্তুটির কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। আচ্ছা, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকলে আমরা কি লিখতে পারবো, সুতরাং I1 ওমেগা 1 ইজ ইকুয়ালস টু I2 ওমেগা 2। আচ্ছা, এবার I1 এটাকে যদি ভাঙি কি পাবো, M1 R1 স্কোয়ার, ওমেগা মানে হচ্ছে 2n1 পাই ডিভাইডেড বাই T1, এখানে আমরা পাবো M2 R2 স্কোয়ার, এখানে হবে 2n2 পাই ডিভাইডেড বাই T2। আচ্ছা, এখন একটা ব্যাপার খেয়াল করেন, প্রথম ক্ষেত্রে মানে ওই বস্তুটার 1/3 যখন খুলে পড়ে গেছে তার আগে যে ভর ছিল, খুলে পড়ে যাওয়ার পর তার ভর সেম থাকবে না, এ কারণে আমরা এখানে M1 M2 লিখছি। R1 মানে হচ্ছে সুতার আগের দৈর্ঘ্য, এটা হচ্ছে পরের দৈর্ঘ্য, এই পরের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করেন, 2n1 পাই T1 লিখছি, এখানে 2n2 পাই T2 লিখছি। এখন যেহেতু বলছে যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা একই রাখার জন্য সুতার দৈর্ঘ্য চেঞ্জ করা হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি আসলে এই দুইটা জিনিস কিন্তু আসলে সেম, অর্থাৎ আমরা ওমেগা 1 আর ওমেগা 2 যদি না ভাঙতাম তাও হইতো, এগুলো সেম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এগুলো কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে কি M1 R1 স্কোয়ার, এখানে থাকবে M2 R2 স্কোয়ার। আপনি একটু সাইড নোট দিয়ে দিবেন, ওমেগা 1 ওমেগা 2 সমান, এগুলো না ভাঙলেও চলতো। আচ্ছা, এবার M1 মানে আগের ভরটা দেওয়া নেই, আমরা লিখলাম এটা। R1 কত, R1 হচ্ছে গিয়ে 0.9, তার উপর আছে স্কোয়ার। M2 কত হবে, দেখেন 1/3 ভেঙে পড়ে গেছে, 1/3 ভেঙে পড়ে গেছে, তাহলে আছে কত, আছে 2/3 অফ M1, আগের ভরের 2/3 অবশিষ্ট থাকবে, পড়ে গেছে 1/3, তাহলে থাকবে কত, 2/3। আর এখানে আছে R2 স্কোয়ার, এই R2 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখেন M1 চলে যাবে, পরে আপনি এখান থেকে যদি হিসাব নিকাশ করেন আপনি R2 এর মানটা পাবেন। ওকে, এত মিটার। আচ্ছা, তাহলে সুতরাং দৈর্ঘ্যের পরিবর্তন কি হবে, দৈর্ঘ্যের পরিবর্তন ডেল আর ইজ ইকুয়ালস টু হবে R2 মাইনাস R1, অবশ্যই R2 বড়, কারণ বলে দিছিল সুতার দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, তাহলে এত মিটার, এটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আপনারা হিসাব করলে অ্যান্সারটা পাবেন।
তাহলে আমাদের 1 নম্বর সৃজনশীলটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর সৃজনশীলটা পড়ব। ওকে, উদ্দীপকটা আগে পড়েন, কি বলছে? একশো মিটার ব্যাসার্ধের একটি বাঁকে 30 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিতে গিয়ে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেল। উল্লেখ্য, রাস্তাটি 8 মিটার চওড়া ছিল এবং এর বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা 0.4 মিটার উঁচু ছিল। আচ্ছা, একটা বৃত্তাকার বাঁকের কথা বলছে, যে বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে এবং ওই বাঁকের যে রাস্তাটা, সেই রাস্তার প্রস্থ দেওয়া আছে, রাস্তার বাহিরের প্রান্ত কতটুকু উঁচু সেটা দেওয়া আছে, এবং আপনাকে বলে দিছে ওই বাঁক দিয়ে একটা বাস 30 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিতে গিয়ে ছিটকে খাদে পড়ে গেছে। ওকে, ক নম্বর প্রশ্ন বলছে ঘাত বল কাকে বলে? খ নম্বর বলছে ক্রিকেট খেলায় একজন ফিল্ডার ক্যাচ লোফার সাথে সাথে হাত পিছনে সরিয়ে আনে কেন? গ নম্বর উদ্দীপকের রাস্তার ব্যাংকিং কোণ কত? ঘ নম্বর বাসটি খাদে পড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখব ক, ঘাত বল কাকে বলে। আচ্ছা, তাহলে ক নম্বর সংখ্যাটা লেখা আছে, আপনারা পড়ে নিয়েন এবং আপনারা জানেন। খ নম্বর প্রশ্ন বলছিল যে একজন ফিল্ডার, ক্রিকেট খেলার যে ফিল্ডার, সে একটা বল যদি ক্যাচ নেয়, ক্যাচ নেওয়ার, এখানে বলছে ক্যাচ লোফার সাথে সাথে, ক্যাচ লোফার ক্যাচ নেওয়া একই কথা। লোফার সাথে সাথে সে হাতটাকে পিছনে কেন নিয়ে আসে? উত্তরটা হচ্ছে এরকম যে ক্যাচ ধরার পর যাতে হাতে ব্যথা না লাগে সেজন্য একজন ফিল্ডার ক্যাচ লোফার সাথে সাথে হাত পিছনে সরিয়ে আনে। আচ্ছা, ক্যাচ ধরার পর হাত যদি পিছনে সরিয়ে আনে তাহলে ব্যথা লাগবে না কিভাবে? আচ্ছা, সেই কথাটা এখানে লেখা আছে। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন যত দ্রুত হবে সে তত বেশি বল প্রয়োগ করবে। ঠিক আছে, আপনি যদি কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তন করেন, মনে করেন একটা বস্তু অনেক স্পিডে আসতেছে, এখন যদি আপনি এটাকে হঠাৎ করে থামিয়ে দেন তাহলে এখানে তার ভরবেগের পরিবর্তন হইল না? মানে সে যখন গতিশীল ছিল তখন তার একটা ভরবেগ ছিল, আপনি তাকে থামাইয়া দিয়েছেন, তাহলে তার ভরবেগ 0 হয়ে গেছে, তাহলে ভরবেগের পরিবর্তন হয়েছে, তাই না? তাহলে এখন একটা বস্তুকে যদি আপনি একদম হঠাৎ করে থামিয়ে দেন তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু তার ভরবেগের পরিবর্তন হয়ে গেল। সেই ক্ষেত্রে ওই বস্তুটা অনেক বড় মানের একটা বল প্রয়োগ করবে আপনার হাতের উপর। এই যে নিউটনের সূত্র থেকে আমরা জানি F = dp/dt, মানে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার যত বেশি হবে প্রযুক্ত বল তত বেশি হবে। সময়ের মান যত কম হবে F এর মান তত বেশি হবে। তাহলে এখন আপনার কি করা উচিত? হাতে যেন বল কম প্রযুক্ত হয় সেজন্য কি করা উচিত? বস্তুটাকে হঠাৎ করে না থামিয়ে যদি আস্তে আস্তে থামান তাহলে সময়টা বেশি লাগবে, তাহলে বল কম প্রযুক্ত হবে, তাই না? এ কারণে কি করা হয়, ক্যাচ ধরে হাত পিছনে নিয়ে গেলে বলটি গতিশীল অবস্থা থেকে থামতে বেশি সময় নেয়। হঠাৎ করে থামায় দিলেন না তো, আপনি বলটা ধরে একটু পিছনের দিকে নিয়ে আসছেন, পিছনের দিকে নিয়ে যাওয়ার ফলে বলটা হঠাৎ করে থেমে গেল না, একটু টাইম নিল। এই টাইম নেওয়ার কারণে কি হবে, এই বলের মানটা কম হবে। বলের মানটা কম হইলে হাতে ব্যথা কম লাগবে অথবা লাগবে না। বুঝে গেছে? ওকে, তাহলে খ নম্বর প্রশ্ন হয়ে গেল। গ নম্বর প্রশ্ন আমাদের কি বলেছিল, উদ্দীপকের রাস্তার ব্যাংকিং কোণ কত এটা হিসাব করতে বলছে। তাহলে আমরা এখন গ নম্বর প্রশ্নের জন্য একটা চিত্র আঁকবো। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা রাস্তা, বাঁকের রাস্তাটা, রাস্তার প্রস্থ হচ্ছে x, এই x এর মান দেওয়া আছে কত, 8 মিটার। ওকে, আর h রাস্তার বাহিরের প্রান্ত কতটুকু উঁচু সেটা দেওয়া আছে 0.4 মিটার। ঠিক আছে, আপনাকে এই ব্যাংকিং কোণ বের করতে বলছে, এই থিটাটা হচ্ছে ব্যাংকিং কোণ। তাহলে চিত্র অনুসারে আমরা লিখতে পারি না sin θ = h/x। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ব্যাংকিং কোণ বের করতে পারবো। তাহলে থিটার মান কত আসবে, sin ইনভার্স h/x। তাহলে এখানে যদি আপনি মানগুলো বসিয়ে দেন 0.4/8। এখন যদি আপনি এটাকে ক্যালকুলেটরে বসান, বসাইলে এই অ্যান্সারটা পাবেন 2.87 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, মানে রাস্তার ব্যাংকিং কোণ হচ্ছে 2.87 ডিগ্রি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো ব্যাংকিং কোণ বের করার আরও একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ওই যে θ = tan ইনভার্স v²/rg, তাই না? হ্যাঁ, এটা দিয়ে ব্যাংকিং কোণ বের করা যায়, কিন্তু আপনি এই প্রশ্নের ক্ষেত্রে সেটা করতে পারবেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখেন, এই যে এখানে তো বেগের মান বসাইতে হবে, তাই না? বেগের মান কোনটা বসাবেন,
উদ্দীপকে যে বেগের মানটা দেওয়া আছে সেটা যদি আপনি এখানে বসান তাহলে আপনি সঠিক অ্যান্সার পাবেন না। কেন? কারণ যেই বেগটা দেওয়া আছে ওই বেগে চলতে গিয়ে গাড়িটা কিন্তু খাদে পড়ে গেছে, সুতরাং এটা কিন্তু ওই রাস্তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বেগ ছিল না। অতএব আপনি যদি এই বেগটা বসিয়ে করেন অবশ্যই আপনি সঠিক অ্যান্সার পাবেন না, সুতরাং এটা বাদ। অন্যান্য যে হিসাবগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আপনাকে ব্যাংকিং কোণ বের করতে হবে। ওকে, ঘ নাম্বার প্রশ্ন কি বলছে? বাসটি খাদে পড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা কিন্তু স্বাভাবিকভাবে সবাই জানি যে অতিরিক্ত বেগের কারণেই বাস খাদে পড়ে যায়। এই ব্যাপারটাকে আপনাকে একটু হালকা করে বুঝিয়ে দিতে হবে। তাহলে দেখেন আমরা এখন যেভাবে করব, আমরা লিখব যে রাস্তায় উপস্থিত ব্যাংকিংয়ের জন্য নিরাপদ বেগ v হলে আমরা জানি tan θ = v² ডিভাইডেড বাই rg। যদি v বেগে নিরাপদে পার হয়ে যায় তখন আমরা এই ফর্মুলাটা দিতে পারি। ঠিক আছে, যেখানে থেটা কি, থেটা হবে গিয়ে ব্যাংকিং কোণ এবং আর হচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ। ওকে, তাহলে এখন tan θ = v² বাই rg, এখান থেকে আমরা v এর মানটা বের করবো। v এর মান কত হবে? √rg tan θ। তাহলে এবার সব কিছু বসান। আর মানে হচ্ছে বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 100 মিটার, j এর মান হচ্ছে 9.8, আর থেটার মানটা তো আমরা বের করলাম আগের ম্যাথে 2.87 ডিগ্রি। এখন এটা যদি আপনি ক্যালকুলেটরে বসান তাহলে আপনি একটা বেগের একটা মান পাবেন, সেটা হচ্ছে 7.01 মিটার পার সেকেন্ড। তাহলে এখন খেয়াল করেন রাস্তার যে ব্যাংকিংটা আছে ওই ব্যাংকিংয়ের জন্য নিরাপদ বেগটা কত? 7.01 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আপনি যদি ওই রাস্তা দিয়ে নিরাপদে পার হতে চান আপনার গাড়ির ম্যাক্সিমাম বেগ হইতে হবে এত। কিন্তু ওই রাস্তা দিয়ে যে বাসটা যাচ্ছিল তার বেগ কত ছিল? 30 কিলোমিটার পার আওয়ার, যেটা দেখেন কিন্তু উদ্দীপকের বাসের গতিবেগ ছিল 30 কিলোমিটার পার আওয়ার বা 8.33 মিটার পার সেকেন্ড, যা নিরাপদ বেগের চেয়ে বেশি। অতএব অতিরিক্ত বেগের কারণে বাসটি খাদে পড়ে যায়। ঠিক আছে, তাহলে এটাই হলো গিয়ে ওই বাস খাদে পড়ে যাওয়ার কারণ। ওকে, তাহলে আমাদের 2 নং সৃজনশীলটাও সলভ করা হয়ে গেল। এবার আমরা 3 নং সৃজনশীলে চলে যাব। ওকে, তাহলে 3 নং সৃজনশীল উদ্দীপকটা প্রথমে পড়েন কি বলছে। বলছে যে একজন ফুটবলার তার একটি আঙ্গুলের মাথায় একটি ফুটবলকে খুব নিপুণভাবে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরাচ্ছেন। মানে এই আঙ্গুলের উপরে একটা ফুটবল নিয়ে সেটাকে ঘোরাচ্ছেন প্রতি সেকেন্ডে 5 বার। খুব নিপুণভাবে কথাটার অর্থ হলো গিয়ে ওই ফুটবলটা তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, মানে এদিক সেদিক কোনো দোল খাচ্ছে না, সুন্দর করে ঘুরতেছে পারফেক্টলি। ওকে, পরে বলছে ফুটবলের ব্যাসার্ধ আর ভর এগুলো দেওয়া আছে। ওকে, তাহলে ক নাম্বার প্রশ্ন কি বলছে? টর্ক কাকে বলে? পরের প্রশ্ন বলছে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান ব্যাখ্যা করো। পরে ফুটবলটির কৌণিক বেগ হিসাব করতে বলছে। পরে ফুটবলটিকে 5 সেকেন্ডে থামিয়ে দিতে কত টর্ক প্রয়োগ করতে হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে এখন আমরা 3 নং সৃজনশীলের সলিউশনটা দেখি। ক নাম্বার প্রশ্নটা দেখেন, টর্কের সংখ্যা চাইছিল। টর্কের সংখ্যাটা হচ্ছে লেখা আছে এখানে, ঘূর্ণনত কোনো বস্তু সঞ্চার পথের ব্যাসার্ধ ভেক্টর এবং এর উপর প্রযুক্ত বল ভেক্টরের ক্রস গুণনকে বস্তুর উপর প্রযুক্ত টর্ক বলে। খ নম্বর প্রশ্নটা ছিল যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান ব্যাখ্যা করো। বলের ঘাতের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। তাহলে সংজ্ঞা অনুসারে বলের ঘাত যে হবে বল ইন্টু সময় বা ক্রিয়াকাল। এবার আমরা এই এফটাকে ভাঙলে কি পাবো? এম এ সাথে আছে টি। ওকে, এবার এটাকে যদি ভাঙি আমরা কি পাবো? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এখানে আছে টি। ওকে, তাহলে দেখেন টি চলে গেল, থাকবে কি? এম ভি মাইনাস এম ইউ। এম ভি মানে কি? পরের ভরবেগ, তাই না? পরের ভরবেগ আমরা এটাকে বললাম পিএফ মানে ফাইনাল মোমেন্টাম, আর এটা হবে আগের ভরবেগ, আদি ভরবেগ বা ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে পরের ভরবেগ থেকে যদি আগের ভরবেগ বিয়োগ করেন কি পাবেন? ডেল পি, মানে ভরবেগের পরিবর্তন। হ্যাঁ, তাহলে সুতরাং বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ওকে, এটাই হচ্ছে ব্যাখ্যা করতে বলছে, এটা আমাদের উত্তর। এবার গ নম্বর প্রশ্ন কি বলছিল? গ নম্বর প্রশ্ন বলছিল যে ফুটবলটির কৌণিক ভরবেগ হিসাব করো। আচ্ছা, ফুটবলটা খুব নিপুণভাবে ঘুরতেছিল, হ্যাঁ, এবং আমরা জানি ফুটবল হচ্ছে একটা ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে আমার কৌণিক ভরবেগ হিসাব করতে হবে। আমরা জানি L = I ওমেগা, কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা। I হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে গিয়ে কৌণিক বেগ। এবার একটা ফাঁপা গোলকের
জড়তার ভ্রামকের ফর্মুলা হচ্ছে 2/3 mr², আর ওমেগা হবে 2n পাই ডিভাইডেড বাই টি। ব্যাস, সব কিছু দেওয়া আছে। 2/3 m দেওয়া আছে 300 গ্রাম মানে 0.3, আর ব্যাসার্ধ দেওয়া আছে কত? ব্যাসার্ধ দেওয়া ছিল 12 সেন্টিমিটার। ওকে, তাহলে হবে 0.12 এত মিটার, এটার স্কোয়ার। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হচ্ছিল। এন এর মান হবে 5, পাই এর মান 3.1416 ডিভাইডেড বাই 1 সেকেন্ড। এখন যদি আপনি এটা বসান তাহলে আপনি কৌণিক ভরবেগের একটা মান পেয়ে যাবেন, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাই হচ্ছে কি আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। খুবই সিম্পল। এবার ঘ নম্বর প্রশ্ন কি বলছে? ফুটবলটিকে 5 সেকেন্ডে থামিয়ে দিতে কত টর্ক প্রয়োগ করতে হবে? আচ্ছা, প্রযুক্ত টর্ক বের করতে বলছে। তাহলে দেখেন, আমরা জানি প্রযুক্ত টর্ক টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা। হ্যাঁ, যেখানে আই মানে হচ্ছে ফুটবলটার জড়তার ভ্রামক, আর আলফা হচ্ছে কি কৌণিক ত্বরণ। এখন কৌণিক ত্বরণ তো দেওয়া নেই, কৌণিক ত্বরণটা আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে কৌণিক ত্বরণ আলফা ইজ ইকুয়ালস টু আমরা জানি ওমেগা নট মাইনাস ওমেগা ডিভাইডেড বাই টি, অথবা উল্টাটাও আপনি লিখতে পারেন ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। তো যেহেতু এখানে থামায়া দেওয়ার কথা বলছে, তার মানে কি তার বেগটা কমে যাবে, শেষ বেগ হবে 0। তাই অ্যান্সারটা যদি নেগেটিভ না আসে, সেই কারণে আমরা আদি বেগটা আগে লিখলাম। তাহলে ওমেগা নট মানে কি? ওই ফুটবলটার আদি কৌণিক বেগ। এটার মান জানি না, বের করব। ওমেগা হবে 0। সময়ের মান কত? কত সময়ে থামায় দিতে বলছে? 5 সেকেন্ডে। তাহলে এই সময়ের মানটা হবে 5। ঠিক আছে, তাহলে এখানে আমরা আলফার মান কত পাবো? ওমেগা নট ডিভাইডেড বাই 5। কিন্তু ওমেগা নটের মান কি আমরা জানি? জানি না। এবার ওমেগা নটকে ভাঙবো। ওমেগা নটকে ভাঙলে আমরা কি পাবো? আবার 2n পাই ডিভাইডেড বাই টি। টি এর মান 1 সেকেন্ড। ওই যে প্রথম অবস্থায় সে প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছিল, তাহলে এখানে আছে আবার 5। তাহলে এখানে আমরা কত পাবো? 2n পাই ডিভাইডেড বাই 5। এন এর মান দেওয়া আছে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছিল, 5 বার। তাহলে দেখেন এই এন এর মানটাও হচ্ছে 5। তাহলে 2/5 পাই বা 3.1416 ডিভাইডেড বাই 5। তাহলে দেখেন 5 চলে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি পাবো 6.2832 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কৌণিক ত্বরণটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর জড়তার ভ্রামকের ফর্মুলা তো আমরা জানি, এটা এখানে বসাবো। সুতরাং প্রযুক্ত টর্ক টাউ ইজ ইকুয়ালস টু হবে আই এর মান হচ্ছে 2/3 mr², আর আলফার মান আমরা পেয়েছি 6.2832। তাহলে 2/3 ইন্টু 0.3, হ্যাঁ 300 গ্রাম ছিল, আর এটা হচ্ছে 0.12 মিটার স্কোয়ার। এখানে আছে 6.2832। তাহলে এখন যদি সব কিছু হিসাব নিকাশ করেন, আপনার টর্কের একটা মান পেয়ে যাবেন, এত নিউটন মিটার। মানে এত টর্ক প্রয়োগ করলে সে 5 সেকেন্ডে থেমে যাবে। ওকে, তাহলে দেখেন আমাদের এই সবগুলো প্রশ্ন সলভ করা হয়ে গেল। তাহলে আমাদের আজকের সলভ ক্লাসটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।